আসসালামু আলাইকুম। আজকে আরেকটি বইয়ের রিভিউ নিয়ে আসলাম। বইটির নাম হচ্ছে অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা। লিখেছেন মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল। বইটি প্রথম প্রকাশিত হয় 1988 সালে। বইটি মূলত লেখা হয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাকালীন সময়ের কিছু ঘটনা। এরপর হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক কী অবস্থা ছিল। এরপর মুক্তিযুদ্ধের সময় ইসলাম এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে ইসলাম সম্পর্কে মানুষের কী ধারণা ছিল, এ বিষয়ে বিভিন্নভাবে আলোকপাত করা হয়েছে। বিশেষ করে মেজর জলিল উনি ছিলেন মুক্তিযুদ্ধের সময় ৯ নং সেক্টরের সেক্টর কমান্ডার। তো তিনি এ সময় দেখেছেন অনেক কিছু উত্থান পত্তনের মধ্যে দিয়ে গিয়েছেন। তিনি প্রথমে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। উনি ফেব্রুয়ারি মাসে দেশে চলে আসেন ওনার মায়ের অসুস্থতার কারণে, অসুস্থ মাকে দেখার কারণে। কিন্তু তিনি পরবর্তীতে আর ফিরে যাননি, কেননা দেশের একটা অরাজকতা অবস্থা তিনি বুঝতে পেরেছিলেন। এবং তিনি যখন 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, তারপর থেকে তিনি চলে যান দেশের দক্ষিণ অঞ্চলে। ওখানে যে ৯ নং সেক্টরে তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি হন, সেখানে কিছু শিবির গড়ে তোলেন, ওখান থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি হন। পরবর্তীতে উনি অস্ত্র স্বল্পতার ভোগার কারণে তিনি ভারতে যান। ওখান থেকে বিএসএফের সহযোগিতায় তিনি ভারতের যিনি লেফটেন্যান্ট ছিলেন জগদীশ সিং অরোরা, তার সাথে দেখা করেন। তিনি দেখা করার পরে তিনি অস্ত্র সহযোগিতা চান, কিন্তু তিনি বলে যে তোমার কি রেফারেন্স আছে, রেফারেন্স দাও। উনি তৎকালীন তাজউদ্দিন আহমেদ এবং অন্য আরেকজন নেতার কথা বলেন, যাদেরকে উনি বিশ্বাস করতে চান না। পরবর্তীতে ওনাকে বন্দি করে রাখেন, 4 দিন মতো ওনাকে বন্দি করে রাখেন, গোয়েন্দা শাখায় বন্দি করে রেখে ওনার কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করেন, কেননা তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করেছেন। এই কারণে তার কাছ থেকে বিভিন্ন গোপন তথ্য পাবে এই ভেবে তাকে আটক করে রাখা হয়। তিনি কিছু তথ্য তখন তাদেরকে বলেন এবং কিছু অস্ত্র নিয়ে পরবর্তীতে দেশে ফিরে আসেন। এভাবে শুরু হয় যুদ্ধের সময় তিনি আরও বর্ণনা করেছেন তখনকার আওয়ামী লীগের নেতাদের কী অবস্থা ছিল। তখন আওয়ামী লীগের নেতারা কলকাতায় যে তারা উনি বর্ণনা করছেন এইভাবে যে তিনি দেশের যুদ্ধ চলছে, আর আওয়ামী লীগের নেতারা যে এভাবে কলকাতায় বসে একটি ভবনে তারা তাস খেলছে, এটা দেখে তিনি তাজ্জব হয়ে যান যে এদের মধ্যে দেশের কোনো চিন্তা ভাবনা নেই। আরও তিনি অভিযোগ করেন যে তৎকালীন সময় আওয়ামী লীগের নেতারা তারা বিভিন্ন জায়গা থেকে মুক্তিযুদ্ধের নাম করে টাকা পয়সা সংগ্রহ করেছেন, করে সেগুলো কিঞ্চিতই মুক্তিযোদ্ধা শিবিরে বা ট্রেনিং শিবিরে দিলে প্রেরণ করেছেন। আর অন্যান্য কিছু তারা নিজেদের মতো এখানে ভারতে ব্যাংকে গুছিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়ে পড়েন তখন। এর মধ্যে নারী পাচার, এরপর হচ্ছে নারীদেরকে বিভিন্ন হোটেলে নিয়ে যে যৌন ব্যবসার সাথে সম্পৃক্ত করে দেওয়া, এই বিষয়গুলো তিনি বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। তৃতীয়ত হচ্ছে তিনি স্পষ্টভাবে এই বইটিতে উল্লেখ করেছেন যে স্বাধীনতার যুদ্ধ মূলত আমাদের প্রবাসী সরকারের নির্দেশে হলেও মূলত এখানকার কলকাঠিনার্ত ভারতীয় কর্তৃপক্ষ, কেননা প্রবাসী সরকারের যে সচিবালয় ছিল বলেন বা কেন্দ্র ছিল, এটা হচ্ছে কলকাতায় একটি বাড়িতে। তো ওইখান থেকেই মনে করেন ভারতীয় কর্মকর্তারা যে নির্দেশ দিত, এই নির্দেশ অনুযায়ী যুদ্ধ পরিচালিত হতো। যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতল গনি ওসমানী হলেও তিনার যে বিভিন্ন বক্তব্য বা ধ্যান ধারণা, তিনার যে নির্দেশনা, এগুলো সেক্টর কমান্ডারের কাছে খুব কমই পৌঁছাইতো এবং বিশেষ করে যেগুলো পৌঁছাতো সেগুলো সবই ভারতীয়দের নির্দেশনা। এরপর তিনি বলেছেন যে আওয়ামী লীগ যখন 1970 সালে নির্বাচন করে পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে নির্বাচনটা হয়, তখন তাদের ইশতেহারে ছিল যে ধর্মভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠন করা। কিন্তু পরবর্তীতে যখন আওয়ামী লীগ স্বাধীনতার পরে, যুদ্ধের পরে
যখন দেশে ফিরে আসে এবং বিজয় লাভ করে 1973 সালে নির্বাচনে জয়লাভ করে, তখন এরপর থেকে তারা যে সংবিধান রচনা করে সেখানে ভারতের দেওয়া যে 4টি মূলনীতি এর উপর ভিত্তি করেই সংবিধান রচনা করে। সংবিধানের যে 4টি মূলনীতি তারা তৈরি করেছিল সেটা হচ্ছে, প্রথম কথা ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। এই 4টাই ছিল ভারতীয় যে সংবিধান আছে এর মূলত। ভারত মূলত একদিক থেকে বাংলাদেশের উপরে সব কিছু চাপিয়ে দিয়ে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। আপনারা তখন এরপরে যখন যুদ্ধে বিভিন্নভাবে যুদ্ধতে ভারত বিভিন্ন সময় সহযোগিতা করে, কিন্তু যুদ্ধের পরবর্তীতে যখন পাকিস্তান সেনারা অস্ত্র ফেলে পালাতে শুরু করে, তখন তিনি বর্ণনা করেন যে তিনি দেখেছেন যে ভারত বিভিন্ন গাড়ি, বড় বড় ট্রাকে ভরে বিভিন্ন ধরনের অস্ত্র, এগুলো সব কিছু তিনি দেখেছেন যে ভারত পাচার করে দিচ্ছে সীমান্তের ওপারে। তিনি এগুলোর বিরোধিতা করেন। এই বিরোধিতার কারণে পরবর্তীতে তাকে সেনা হেফাজতে নেওয়া হয় এবং মার্শাল লতে তাকে বিচার করা হয়। তিনি যেটা বলেছেন যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতাটা এটা আমরা রক্ষা করতে পারিনি, কেননা সম্পূর্ণটাই মদতে ছিল এটা ভারতের। কেননা পাকিস্তান থেকে পাকিস্তান যখন পূর্ব এবং পশ্চিম দুই ভাগে বিভক্ত হয়েছে, তখন থেকে ভারতের একটা ছিল, পরিকল্পনা ছিল পূর্ব বাংলায় একটি আগ্রাসন চালানো, কিন্তু তাদের এই মোক্ষম সুযোগটা হয়ে উঠছিল না। কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে তাদের এই মোক্ষম সুযোগটা চলে আসে। এই সুযোগের পরে তারা বাংলাদেশকে ধরেন একভাবে কবজায় নিয়ে চলে আসে এবং এটাকে বলা যায় যে বাংলাদেশকে তারা অখণ্ড ভারতের একটি অংশ করার জন্য সেগুলোর আপনারা আজও দেখতে পাচ্ছেন যে ভারতকে আমরা বিভিন্ন করিডর খুলে দিয়েছি। ভারত আমাদের সম্পূর্ণ দেশ এর উপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশ তারা ব্যবহার করছে, অথচ আমরা ভারতের সামান্য ভূমি ব্যবহার করে নেপালে যে ট্রানজিটটা ব্যবহার করার কথা হয়েছিল সেগুলো আজও পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা হয়নি। অপরদিকে বাংলাদেশ সরকার ভারতকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার মূলত ভারতের একটা চাল, এবং ভারত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছে কারণ তাদের স্বার্থেই, নিজেদের স্বার্থেই টিকিয়ে রেখেছে, কেননা তারা জানে যে আওয়ামী লীগ সরকার এর মাধ্যমে আমরা নিজেদের অনেক স্বার্থ হাসিল করতে পারছি। বাংলাদেশে বিভিন্ন ট্রানজিটের কথা বলা হচ্ছে, তারপর হচ্ছে আন্তর্জাতিক নদীর যে আইন, এগুলো কোনো তোয়াক্কা না করেই ফারাক্কা বাদ দেওয়া, তারপর হচ্ছে পানির কোনো হিস্সা নাই, এরপর হচ্ছে মোংলা সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর অবাধে ভারত ব্যবহার করছে কোনো রকম শুল্ক ছাড়াই। এটা আসলেই অনেক দুঃখজনক ব্যাপার। বর্তমান সময়ে একটি দেশ আরেকটা দেশের উপর এটা নব্য বলা চলে যে আগে ছিল উপনিবেশ, তারা আমাদেরকে এইভাবে নব্য উপনিবেশ তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার প্রচার করে আসছে যে বাংলাদেশের সমুদ্র সীমা তারা জয় করেছে ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে, কিন্তু আপনি একটা জিনিস দেখবেন, যারা আজ থেকে 30-40 বছর আগে নৌবাহিনীতে কর্মরত ছিলেন, বিভিন্ন প্রাক্তন যে সকল নৌ কমান্ডার রয়েছেন, তাদের কাছে আপনি জিজ্ঞেস করলে জানতে পারবেন যে আমাদের যে সমুদ্র বিজয়ের কথাটা বলা হচ্ছে, এখানে মূলত আমরা 6,000 মাইল এরকম একটা সমুদ্র সীমা আমরা হারিয়েছি ভারতের কাছে। কেননা যে রায়টা দেওয়া হয়েছে, একটা আড়াআড়ি একটা দাগ টেনে দেওয়া হয়েছে, এখানে আমাদের অনেক সম্ভাবনা ছিল, সেখানে তেল এবং গ্যাস পাওয়ার একটা সম্ভাবনা ছিল, সেগুলো আমরা হারাইছি। মূলত ভারত সরকার বাংলাদেশকে একটি আগ্রাসী ভূমিকার মাধ্যমে তারা আমাদের দেশটাকে দখল করার একটি পরিকল্পনা এবং অখণ্ড ভারতের পরিকল্পনা করে যাচ্ছে, যেটা আমরা ঘোর বিরোধিতা করি। এবং এই বিষয়গুলোই তিনি মেজর জলিল, তিনি সাহসী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি এগুলো তার বইয়ের মধ্যে উল্লেখ করে গিয়েছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।